হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি সত্যি ভৌতিক ঘটনা। কলকাতার ফ্ল্যাটে সৌরভ আর পায়েলের সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা। হঠাৎ ঘুম ভাঙলো একটা আওয়াজে। রাত তখন প্রায় 1টা। সৌরভের মনে হলো কেউ যেন ওই ব্যালকনিতে বসে গুনগুন করে গান গাইছে। কে গান গাইছিল ওই ব্যালকনিতে বসে? আর ওই ফ্ল্যাটে কী বা হয়েছিল সৌরভ আর পায়েলের সাথে? জানতে হলে আমাদের গল্পটা পুরো শুনতে হবে। আমাদের চ্যানেল সত্যি ভৌতিক কাহিনীকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। পায়েল শহরের এক জনবহুল এলাকায় একটা নতুন ফ্ল্যাট নিয়ে শত চাকুরি পেয়ে একা একা থাকা আরম্ভ করেছে। শহরটা ওর কাছে একেবারে অপরিচিত। এর আগে ও কলকাতায় একটা জব করতো। এখানে স্যালারিটা একটু বেশি, আর তাছাড়া ওর বয়ফ্রেন্ড সৌরভ এই অফিসেই কাজ করে, তাই খানিকটা সৌরভের জোরাজোরিতে কাজটা নিয়েছে ও। মাত্র 2 দিন হলো এই ফ্ল্যাটে নতুন এসেছে। ফ্ল্যাটটা বেশ, বিশেষ করে একজন বা দুজনের থাকার পক্ষে খুবই সুন্দর। ফ্ল্যাটে ঢুকে বাঁদিকে বাইরে যে ব্যালকনিটা আছে সেটা বেশ পছন্দ হয়েছে পায়েলের। সৌরভ যখন এই ফ্ল্যাটের ছবিটা পায়েলকে পাঠিয়েছিল, তখন এই ব্যালকনিটা দেখেই পায়েল একেবারে রাজি হয়ে যায় ফ্ল্যাটটা রেন্টে নেওয়ার জন্য। সামনের সপ্তাহে পায়েলের বাবা মা দুজনেই আসবে বলে বলেছেন এই ফ্ল্যাটটা দেখার জন্য। আর তাছাড়া যতদিন ওরা না আসছেন ততদিন সৌরভ এসে থাকবে এই ফ্ল্যাটে। যাই হোক, প্রথম দিন থেকে 2 দিন হয়ে গেল, এখনো ফ্ল্যাটটা ঠিক মতো গুছিয়ে উঠতে পারেনি পায়েল। সৌরভও যতটা সম্ভব সাহায্য করেছে পায়েলকে, কিন্তু কিছুতেই সাজিয়ে উঠতে পারছে না ফ্ল্যাটটা। কারণ আজকে যেটা এখানে রাখছে সেটা কালকে ওখানে আর ভালো লাগছে না পায়েলের। অগত্যা আবার সব কিছুই জায়গার পরিবর্তন করতে হচ্ছে। সৌরভ মনে মনে ভাবে কি করলে পায়েলের মন থেকে এই ঘর গোছানোর ভূত তাড়ানো যায়, কিন্তু কিছুতেই কিচ্ছু হচ্ছে না। অবশেষে আজকে 5ম দিনে পায়েলের ঘর গোছানো কমপ্লিট হলো। এবার সব শেষ করে পায়েল রান্নাঘর থেকে একটা প্লেটে করে কিছু মিষ্টি নিয়ে এসে সৌরভকে দিল। সৌরভ প্লেটটা হাতে নিয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, আমাকে আবার হঠাৎ করে আজকে মিষ্টি দিচ্ছ কেন? কালকে রাতে তোমাকে নিয়ে একটা বাজে স্বপ্ন দেখেছি, তাই ভাবলাম একটু, বলল পায়েল। এই নিয়ে তাদের মধ্যে একটু ঠাট্টা চলল। তারপর তারা রাতের খাবার খেয়ে শুয়ে পড়লো দুঘরে দুজনে। আজকে সন্ধ্যা থেকে পায়েল একটু বেশি ক্লান্ত ছিল, তাই শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার 2 চোখ জুড়ে তন্দ্রা ছেয়ে গেল। সৌরভ পাশের ঘরে গিয়ে একটা সিগারেট ধরিয়ে মনের সুখে টান দিতে আরম্ভ করলো। একটু পরে জিম করবেট রচনা সমগ্রটা টেনে নিয়ে পড়তে আরম্ভ করলো। পড়তে পড়তে কখন যে ঘুমের দেশে চলে গেছে সৌরভ নিজেই জানে না। হঠাৎ ঘুম ভাঙলো একটা আওয়াজে। রাত তখন প্রায় 1টা। সৌরভের মনে হলো কেউ যেন ওই ব্যালকনিতে বসে গুনগুন করে গান গাইছে। ঘুম ঘুম চোখে চুপ করে কিছুক্ষণ শুনলো সৌরভ। মনে মনে ভাবলো, বাহ, বেশ গাইছে তো পায়েল। নিজেই আবার মনে করলো, কিন্তু পায়েল যে এত সুন্দর গান গাইতে পারে সেটা এতদিন জানাই ছিল না। এবারে একটু জল খাবো বলে ভালো করে বিছানা থেকে উঠে বসলো সৌরভ। ঘরে লাইট জ্বালিয়ে জল খেয়ে পায়েলের কাছ থেকে একটু ঘুরে আসা যাক, এই ভেবে সৌরভ ব্যালকনির দিকে পা বাড়ালো। ততক্ষণে অবশ্য পায়েলের গানটা থেমে গেছে। ব্যালকনিতে যেতে গেলে সৌরভকে পায়েলের ঘরের পাশ দিয়ে যেতে হবে। ওইদিকে একটা বড় গাছ, সম্ভবত কৃষ্ণচূড়া, ব্যালকনিটার গা ঘেঁষে উপর দিকে উঠে গেছে। এই ফ্ল্যাট বাড়ির মাথা ছুঁয়ে আছে। সৌরভ যখন পায়েলের ঘরের পাশ দিয়ে এগিয়ে যেতে গেল, তখন লক্ষ্য করলো পায়েলের ঘর ভেতর থেকে আটকানো। সৌরভ নিজেই মনে পড়ল, তার মানে পায়েল আবার ঘরে ঢুকে গেছে। যাগে, এখন আর ডাকবো না, এই সব ভেবে সৌরভ আবার নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। পরের দিন ঘুম ভাঙলো পায়েলের গলার আওয়াজে। কি গো, আজকে কি ঘুম ভাঙবে না নাকি? সৌরভ ধরপড় করে বিছানায় উঠে বসলো। পাশের টেবিলে হাত ঘড়িটা টেনে নিয়ে দেখলো 8:30 বেজে গেছে। তাড়াতাড়ি করে উঠে সকালবেলার প্রত্যাহিক কাজ সেরে যখন বাইরে বেরিয়ে আসলো, তখন পায়েল চা জলখাবার নিয়ে রেডি। তারপরে দুজন একসঙ্গে ব্রেকফাস্ট করে
বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। সারাদিন অফিসে কাজ করে ক্লান্ত হয়ে ওরা যখন ঘরে ঢুকলো তখন ঘড়ির কাঁটা 8টা ক্রস করেছে। এমনিতে ওদের ফ্ল্যাটটা 3 তলায়, কোনো রকম লিফটের ব্যবস্থা নেই, তাই প্রতিদিন ওদের সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। আজকেও তার অন্যতা হলো না। সিঁড়ি ভেঙে উপরে উঠে ওরা ঘরের দরজার সামনে এলো। একটা শীতল অনুভূতি ওদের সারা শরীর যেন স্পর্শ করে গেল। ওরা সেটা অনুভব করলো ঠিকই, কিন্তু মুহূর্তে পরিবেশটা যেন আবার স্বাভাবিক হয়ে গেল। দুজন দুজনের মুখের দিকে চাওয়াচাই করে ব্যাপারটা কোনো রকম গুরুত্ব না দিয়ে মনের ভুল ভেবে ঘরে ঢুকে গেল। বাইরে থেকে ঘরে ঢোকার সময় রাতের খাবারটা সৌরভ খানিকটা জোর করেই রাস্তার দোকান থেকে কিনে নিয়েছিল, তাই আজকে আর কোনো হুটাপাটা নেই। ঘরে ঢুকে দুজনে ভালো করে ফ্রেশ হয়ে যখন খাবার টেবিলে বসলো তখন ঘড়িতে প্রায় 9:30 বাজে। দুজনে খেতে বসে অনেক রকম কথা বলতে বলতে খাবারটা খাচ্ছিল। যেমন নতুন অফিসে পায়েলের অভিজ্ঞতা কেমন, বা নতুন কোনো বান্ধবী হলো কিনা, এইসব কথা বলতে বলতে সৌরভ হঠাৎ করে পায়েলকে বলল, কিন্তু পায়েল, আজ বাদে কাল আমরা বিয়ে করব, আমরা একসঙ্গে এক ছাদের তলায় থাকবো। কিন্তু দেখো, আমি তোমার ব্যাপারে কত কিছুই জানি না, বিশেষ করে তোমার গুণের বিষয়। পায়েল বেশ বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করলো, কার? আমার? সৌরভ, হ্যাঁ, তুমি না তো কি আমি অন্য কারোর সঙ্গে বিয়ে করব? পায়েল, তা কি এমন বিষয় শুনি যেটা তুমি আমার ব্যাপারে জানো না? সৌরভ, এই যে তুমি এত ভালো গান জানো, সেটা আমি এতদিন জানতামই না, তাই না? পায়েল, কি গান আর আমি? তোমার মাথা খারাপ হয়েছে? খুব শীঘ্রই তোমাকে একটা সাইকোলজিস্ট দেখাতে হবে। কথাগুলো বলে পায়েল হো হো করে হেসে উঠল। সৌরভ কিন্তু এই কথার কোনো উত্তর দিল না। সে শুধু মনে মনে ভাবলো, ঠিক আছে, এরপরের দিন যখন পায়েল ব্যালকনিতে এসে একা একা গান করবে, সেদিন একেবারে হাতে নাতে প্রমাণ করবে কাকে সাইকোলজিস্ট দেখাতে হবে। এরপর সেদিন দুজনে আরো অনেক কথা বলল, যেমন কবে পায়েলের বাবা মা আসবে, তারা আসলে তাদের জন্য বিশেষ কি কি ব্যবস্থা করে রাখতে হবে, এইসব। তারপর তারা যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ল। এইসব অফিসে যারা কাজ করে তাদের জীবনগুলোই এইরকম, কেমন যেন যন্ত্র, সারাদিন একই নিয়ম। এই নিয়মের বাইরের পৃথিবী সম্বন্ধে যেন এরা কিছুই জানে, আর জানলেও সেগুলো নিজেদের জীবনে ব্যবহার করার কোনো অবকাশ পায় না এরা। প্রচন্ড ক্লান্ত হয়ে তারা যখন ঘরে গেল তখন এই এলাকাটা প্রায় ঘুমিয়ে পড়েছে। বাইরে তখন শুধুমাত্র কয়েকটা রাতচরা কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। মাঝে মাঝে সামনের বড় রাস্তার উপর দিয়ে জোরে ছুটে যাওয়া কিছু গাড়ির হুসহাস শব্দ। হঠাৎ করেই একটা আওয়াজ শুনতে পেল সৌরভ। আওয়াজটা কেমন যেন মনে হলো ওই ব্যালকনির কাছ থেকে আসছে। কেমন যেন মনে হচ্ছে কেউ ওই উঁচু কৃষ্ণচূড় গাছটা বেয়ে নিচের দিকে নেমে আসছে। আবার কিছুক্ষণ পরে মনে হলো, না, কেউ যেন গাছটা বেয়ে উপরের দিকে উঠে আসছে। মোট কথা, সে উপরে উঠুক বা নিচে নামুক, তার মূল লক্ষ্য ছিল ওই ব্যালকনি। সৌরভ কান খাড়া করে চুপ করে ঘাপটি মেরে নিজের বিছানায় শুয়ে থাকলো। তারপর সব চুপচাপ। সৌরভ আর কিছু শুনতে না পেয়ে ঘুমিয়ে পড়ল। রাত তখন 1টা, নিশুতি রাত। হঠাৎ করে সৌরভের ঘুম ভাঙল সে গানের আওয়াজে। সৌরভ আজকে ভাবলো, আজকে তো পায়েলকে হাতে নাতে ধরবে। এই ভেবে সে উঠে খুব সাবধানে পা টিপে টিপে ব্যালকনির দিকে পা বাড়ালো। পায়েলের ঘরের সামনে এসে অবাক হয়ে গেল সে। পায়েলের ঘরের দরজা ভিতর থেকে আটকানো। তার মানে তো পায়েলের ঘরের সে ঘুমোচ্ছে। তাহলে ব্যালকনিতে গান কে গাইছে? ততক্ষণে গানটা আরো বেশ কিছুটা গাওয়া হয়েছে। হ্যাঁ, আমি তো ঠিকই শুনছি, নিজেকে নিজে বলল সৌরভ। আর আওয়াজটা একদম ব্যালকনি থেকেই আসছে। এইসব ভাবতে ভাবতে এক পা করে এগিয়ে যাচ্ছে ব্যালকনির দিকে। বাইরেটা অন্ধকার থাকার কারণে তেমন কিছুই ঠিকঠাক ঠাউর করা যাচ্ছে না। হঠাৎ করে সামনে রাখা কাঠের চেয়ারটায় পা লেগে একটা আওয়াজ হলো, আর সেই আওয়াজটার হওয়ায় প্রায় সঙ্গে সঙ্গে গানটা থেমে গেল। সৌরভ প্রায় ছুটে সেখানে গেল, কিন্তু না, কিছুই সে দেখতে পেল না। এমন সময় পায়েলের ঘর থেকে দরজা খোলার আওয়াজ। এদিকে তাকিয়ে দেখলো পায়েল সেই চেয়ারের আওয়াজে ঘর থেকে বেরিয়ে আসছে। পায়েল এসে সৌরভকে জিজ্ঞাসা করলো, কিসের একটা আওয়াজ হলো, তাই দেখতে এলাম। সৌরভ পায়েলকে কিছু বুঝতে না দিয়ে হেসে বলল, আমি আসলে একটু ব্যালকনিতে গিয়েছিলাম, ফেরার সময় অন্ধকারে ওই চেয়ারটায় ধাক্কা লেগে গিয়েছে। এমন কিছু না, যাও তুমি,
ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। পায়েল বলল, তুমি এত রাতে ব্যালকনিতে কি করছিলে? আর যদি গেছো তো লাইট জ্বালিয়ে যেতে পারতে তো। বলে পায়েল জিজ্ঞাসা করলো, জোরে লেগেছে? সৌরভ হেসে বলল, না, এমন কিছু না। চলো ঘরে যাই, গিয়ে শুয়ে পড়ি। এই বলে দুজন দুজনের ঘরে গিয়ে শুয়ে পড়ল। সৌরভ শুয়ে পড়ল ঠিকই, কিন্তু ওর মাথার মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। কে ছিল তাহলে ব্যালকনিতে? অনেক আকাশ পাতাল ভেবেও কিছুই বুঝে উঠতে পারল না কে ছিল ব্যালকনিতে। কারণ যেই থাক, সে চোর না। যদি চোর হতো তাহলে ঘরে ঢুকে পড়তো চুরি করার জন্য। এইভাবে ব্যালকনিতে দাঁড়িয়ে গান করতো না। আর একদিন তো না, দুদিন, তাও আবার পর পর। কিছুতেই সৌরভ বুঝে উঠতে পারছিল না। শেষে এইসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লো সে নিজেও জানে। ঘুম ভাঙলো একটা সুন্দর সকালে সুন্দর পাখি ডাকার আওয়াজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন বাইরে বেরোলো, তখন টেবিলে ব্রেকফাস্ট নিয়ে একেবারে রেডি হয়ে বসে আছে পায়েল। জানলার রোদটা পায়েলের মুখে লেগে আজকে খুবই সুন্দর দেখাচ্ছে তাকে। তাছাড়া পায়েল আজকে একটা নীল রঙের শাড়ি পরেছে। মোম রঙের চামড়ার উপর নীল রঙের শাড়িতে খুবই মোহময়ী লাগছে পায়েলকে। কপালের একটা ছোট্ট টিপ আর সঙ্গে লাল রঙের লিপস্টিক খুব মানিয়েছে আজকে। কিন্তু একটা ব্যাপার সৌরভকে একটু চিন্তায় ফেললো। আর সেটা হচ্ছে, পায়েল তো চট করে শাড়ি পরে না। এমনকি সরস্বতী পুজোতে পর্যন্ত পায়েলকে শাড়ি পরতে বললে কেমন একটা গা ছাড়া ভাব দেখায়। আজকে হঠাৎ শাড়ি পরলে কেন? প্রশ্ন করেই ফেললো সৌরভ। প্রশ্নটা শুনে একটু মুচকি হেসে পায়েল বলল, অনেকদিন ধরে শাড়িটা পরবো ভাবছিলাম। নতুন অফিস, নতুন বন্ধু বান্ধবী, আর তাছাড়া তুমি আছো, তাই ভাবলাম আজকে শাড়িটা পরেই ফেলি। কেমন লাগছে আমাকে? এক কথায় বলতে গেলে অনবদ্য লাগছে। ব্রেকফাস্ট টেবিলে বসে টোস্ট মুখে দিয়ে চিবাতে চিবাতে উত্তর দিল সৌরভ। পায়েল কথাটা শুনে বলল, যাকে তোমার ভালো লাগছে এটাই সব। আর কে কি বলল, কে খারাপ বললো, আমায় কিচ্ছু যায় আসে না। যাই হোক, আজকে কিন্তু পুরো ব্রেকফাস্টটা শেষ করে তারপর উঠবে। প্রতিদিন ব্রেকফাস্টের কিছু না কিছু ফেলে উঠছ। নিজের চেহারার কি হাল হয়েছে সেটা একবার দেখেছো আয়নার সামনে দাঁড়িয়ে? সৌরভ কথাগুলো শুনলো, তারপর মনে মনে ভাবলো, সত্যি এতদিন পায়েলকে দেখেছি, এখন যত দিন যাচ্ছে কেমন গিন্নি গিন্নি ভাব দেখতে পাচ্ছে। হয়তো এটা বয়সের ম্যাচিউরিটি। এইসব ভাবতে ভাবতে হঠাৎ করেই সৌরভের হাত লেগে চায়ের কাপটা উল্টে গেল টেবিল ক্লথটার উপরে, আর কাপের সমস্ত চা পড়ে গেল টেবিল ক্লথে। এর সঙ্গে সঙ্গে একটা অভাবনীয় ঘটনা ঘটল। উল্টো দিক থেকে পায়েল চিৎকার করে উঠল। সে চিৎকার স্বাভাবিক চিৎকার না। চিৎকার শুনে সৌরভ যখন পায়েলের দিকে তাকালো, তখন দেখলো পায়েল এক অস্বাভাবিক দৃষ্টি দিয়ে সৌরভের দিকে তাকিয়ে আছে। তার চোখ যেন অস্বাভাবিক রকমের লাল হয়ে গেছে। সৌরভ খানিকটা হতচকিত হয়ে পড়ে পায়েলকে বলল, সরি, আমি জেনে শুনে করিনি, কেমন করে যে হয়ে গেল বুঝতে পারলাম না। পায়েল আর কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে উঠে গেল। কিছুক্ষণ পর একটা ঘর মোছার ডাস্টার নিয়ে এসে জায়গাটা মুছে ফেললো। তারপর টেবিল কভারটা সরিয়ে নিয়ে বাথরুমে গিয়ে একটা বালতিতে কিছুটা ওয়াশিং পাউডার দিয়ে সেটা চুবিয়ে রাখলো সেখানে। তারপর বাথরুম থেকে এসে বলল, ঘরের একটা কাজও তো তুমি করো না, এত কাজ বাড়াও কেন? আমার আবার একটা কাজ বেড়ে গেল, ঘরের এত কাজ আমি আর পেরে উঠছি না। এরপরে পায়েল মাথায় হাত দিয়ে একটা চেয়ারের উপরে বসে পড়ল। সৌরভ সমস্ত কথা শুনল, কিন্তু একটা কথাও উত্তর দিল না। তার মনে হতে লাগলো কথাগুলো পায়েল বলছে না, তাকে দিয়ে যেন কেউ বলিয়ে নিচ্ছে। কারণ পায়েলের সঙ্গে তার পরিচয় আজকের না, এর আগে বহু কারণেই পায়েল তার উপরে রাগ করেছে, কিন্তু এই ভাষা আর এই অ্যাটিটিউড পায়েলের হতে পারে না। তার সঙ্গে আর একটা ব্যাপারও তার মাথায় এলো, সেটা হলো চা পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পায়েলের মুখ থেকে যে বিভৎস চিৎকার বেরিয়ে এসেছিল, সেটা কি সত্যি পায়েলের ছিল নাকি অন্য কারো? মনটাই একটা খটকা লাগলো সৌরভের। আর তাছাড়া ওই তাকানো সব মিলিয়ে মাথাটা কেমন যেন একটু তালগোল পাকিয়ে গেল সৌরভের। তারপর নিজেকে সামলে নিয়ে একটু গলা হেঁকড়ে নিয়ে সৌরভ বলল, বলছি যে তাহলে এবারে বেরোনো যাক নাকি? এবারে পায়েল যা বলল তার জন্য সৌরভ একদম প্রস্তুত ছিল না।
পায়েল বলল, আজকে অনেক কাজ আছে, আজকে আর অফিস যাব না। পায়েল কথাটা বলে ঘরে চলে গেল। সৌরভ ব্যাপার কিছু বুঝে ওঠার আগেই পায়েল ঘরে গিয়ে দড়াম করে দরজাটা দিয়ে দিল। অগত্যা সৌরভ আর পায়েলকে কিছু না বলে নিজে অফিসে বেরিয়ে গেল। সারাদিন অফিসে ঠিকমতো মন বসাতে পারল না সৌরভ। তার এই মনের অবস্থা তার মুখে ফুটে উঠল। অফিসের বিজন সৌরভের মনের অবস্থা খানিকটা আন্দাজ করতে পেরে সৌরভকে একবার জিজ্ঞেস করলো, কি ব্যাপার সৌরভ, কোনো প্রবলেম হয়েছে নাকি? সৌরভ কিন্তু যথারীতি প্রসঙ্গ এড়িয়ে গেছে। সেটা অবশ্য বিজন লক্ষ্য করেছে, তাই আর কোনো প্রশ্ন করেনি সৌরভকে। এখানে বলে রাখা প্রয়োজন, এই বিজনই সৌরভকে পায়েলের ফ্ল্যাট খুঁজে দেওয়ার ব্যাপারে সব থেকে বেশি সাহায্য করেছিল। দুপুরবেলা লাঞ্চ টাইমে সৌরভ যখন খেতে বসলো, তখন সৌরভের মনটা অস্থির হয়ে উঠল পায়েলের জন্য। এই ভেবে যে কি জানি এই দুপুরবেলায় পায়েল কি খাচ্ছে। আর তাছাড়া পায়েল শহরটাকে এখনো ঠিক মতো চিনে উঠতে পারেনি। বাড়িতে তেমন চাল ডাল বা আনাজ কোনো কিছুই রাখা হয়নি যে কিছু রান্না করে খেয়ে নেবে। আবার যে বাইরে থেকে কিছু আনবে সেটাও অনেক দূর। এত কিছু ভেবে সৌরভ চিন্তা করলো সে আজকে আর অফিস করবে না। তাড়াতাড়ি বসকে বলে সে আজকের দিনটা ম্যানেজ করে বেরিয়ে পড়লো অফিস থেকে। যাওয়ার পথে রাস্তার পাশের একটা হোটেল থেকে কিছু খাবার নিয়ে নিল দুজনের জন্য। মিনিট ৪৫-এর মধ্যে সৌরভ ফ্ল্যাটে এসে উপস্থিত হলো। সৌরভ যখন ফ্ল্যাটের দরজার সামনে এসে ফ্ল্যাটের কলিং বেলটা টিপবে, হাতটা তুলতে যাবে, ঠিক তখনই একটু সন্দেহ হওয়াতে খুব সাবধানে দরজায় কান পাতল। হ্যাঁ, ঠিকই শুনছে সৌরভ। ঘরের ভিতরে দুজন মহিলার কথোপকথনের আওয়াজ তার কানে এলো। খুব ভালো করে কথাগুলো শুনে সৌরভ বুঝতে পারলো একটা গলার স্বর পায়েলের, কিন্তু আর একটা কার সেটা ঠিক বুঝে উঠতে পারল না। কিছুক্ষণের মধ্যে সৌরভ নিজেরই আড়িপাতা ব্যাপারটাই নিজেই লজ্জিত বোধ করলো। মনে মনে ভাবলো, দুজন মহিলার স্বরে অস্বাভাবিকতার কি আছে? আজকে ফ্ল্যাটে পায়েল আছে দেখে হয়তো অন্য ফ্ল্যাটের কোনো মহিলা এসেছে পায়েলের সঙ্গে একটু আলাপ করতে। এইসব ভাবতে ভাবতে সৌরভ ফ্ল্যাটের কলিং বেলটা টিপল, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে আরো একবার কলিং বেলটা টিপল সৌরভ। এবারে পায়েল এসে দরজাটা খুলে দিল। কি আজব ব্যাপার! সকালবেলায় যে পায়েলকে দেখে সৌরভ ঘর থেকে বেরিয়েছিল, আর এখন ঘরে এসে যে পায়েলকে সে দেখছে, তাদের দুজনের মধ্যে যেন আকাশ পাতাল পার্থক্য। এই পায়েল সেই হাসি খুশি পুরনো পায়েল। সৌরভ ডাইনিং টেবিলে খাবারটা রাখতে জিজ্ঞাসা করলো, ঘরে কে এসেছে? পায়েল খানিকটা আশ্চর্যভাবে সৌরভের দিকে তাকিয়ে বলল, কে এসেছে মানে? কারোর আসার কথা আছে নাকি? বাবা মা তো ২-৩ দিন পরে আসবে, সে তো তুমি জানোই। সৌরভ খানিকটা হকচকিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, কেন? দরজার সামনে থেকে যেন শুনলাম ঘরের ভেতরে তুমি কারোর সঙ্গে কথা বলছো। আমি আমি আবার কার সঙ্গে কথা বলবো? আমি তো ঘরে শুয়েছিলাম। সৌরভ সঙ্গে সঙ্গে বুঝে গেল এই ফ্ল্যাটে কিছু একটা ঘটছে, কিন্তু পায়েলকে বুঝতে না দিয়ে বলল, কি জানি, হয়তো আমার মনের ভুল। কথাটা বলে সৌরভ পায়েলের দিকে আর চোখে তাকালো, কিন্তু পায়েলের মধ্যে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করলো না। এরপরে সৌরভ বলল, দুপুরবেলায় তো নিশ্চয়ই কিছুই খাওয়া হয়নি। আমি কিছু খাইনি, দুজনের জন্য খাবার এনেছি, এসো বসে দুজনে খেয়ে নি। পায়েল হেসে বলল, সত্যি ভীষণ খিদে পেয়েছে। তোমাকে কল করতে সাহস হয়নি। সকালবেলায় তোমার সঙ্গে যে ব্যবহার করেছি তাতে আরো কিছু বলতে যাচ্ছিল পায়েল। সৌরভ থামিয়ে দিয়ে বলল, না, আমি কিছু মনে করিনি, আর ভুলটা তো আমারই ছিল। এরপরে আর তেমন কোনো কথা হলো না দুজনে। ওরা দুজনে বসে গেল খেতে। খেতে খেতে সৌরভ বলল, চলো আজকে আমরা দুজনে বিকেলবেলায় কোথাও বেরিয়ে আসি। পায়েল হেসে সম্মতি জানিয়ে চটপট খেয়ে নিল। দুজনে খেয়ে নিয়ে একটু বিশ্রাম নেবে বলে ঘরে গেল। বিকেলবেলায় সৌরভ কথা মতো রেডি হয়ে পায়েলের ঘরের সামনে গিয়ে দেখলো দরজা খোলা আছে, আর ভিতরে পায়েল ঘুমোচ্ছে। খুব আস্তে আস্তে পায়েলের কাছে গিয়ে পায়েলের গায়ে হাত দিয়ে ডাকলো। পায়েল ঘুম থেকে উঠে সৌরভকে দেখে খানিকটা বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলো, কি হলো, ডাকছো কেন? সৌরভ হাসি মুখে আজকের বিকেলের বেড়াতে যাওয়ার প্ল্যানের কথা মনে করিয়ে দিল। পায়েল উঠে বসে চোখটা ডলতে ডলতে বলল, তুমি বাইরে বসো, আমি একটু রেডি হয়ে নি। সৌরভ পায়েলের ঘর থেকে বেরিয়ে এসে বাইরে অপেক্ষা করতে আরম্ভ করলো।
এই রকম করে প্রায় 15 মিনিট কেটে যাওয়ার পর সৌরভ পায়েলের ঘরের দরজায় একবার টোকা দিয়ে বলল, কি গো, আর কতক্ষণ লাগবে তোমার? এরপর তো সন্ধে হয়ে যাবে, এবার একটু তাড়াতাড়ি করো। কিন্তু ঘরের ভিতর থেকে কোনো সাড়া পেল না সৌরভ। সৌরভ ভাবলো হয়তো খুব মনোযোগ দিয়ে তৈরি হচ্ছে, তাই সাড়া দিতে পারছে না। সে আবার এসে বসলো ডাইনিং টেবিলের পাশে রাখা চেয়ারটায়। এরপর প্রায় মিনিট 10 যখন পায়েল ঘর থেকে বেরোলো না, তখন সৌরভের মনটা একটু বিচলিত হয়ে পড়ল। এবারে আবার পায়েলের ঘরের দরজায় গিয়ে টোকা দিল, কিন্তু না, এবারেও কোনো সাড়া পেল না সৌরভ। কি করা যায় বা কি করা উচিত ভাবছে, এমন সময় একটা শীতল অনুভূতি সৌরভের শির দ্বারা বেয়ে যেন বয়ে গেল। এবারে সৌরভ সত্যি একটু ভয় পেয়ে গেল। আরো জোরে জোরে দরজায় ঘা মারল সৌরভ। এমন সময় সৌরভ খেয়াল করলো ঘরের দরজার ভেতর থেকে সেই দুজনের কথা বলার আওয়াজ আসছে। একজন পায়েল, আরেকজনকে, সেটা সৌরভ জানে না। আরে, আমি তো এখানেই বসে আছি গত কয়েক মিনিট ধরে, কিন্তু এখান দিয়ে কাউকে তো ভেতরে আসতে দেখিনি। সৌরভ মনে মনে ভাবতে লাগলো। এবার সৌরভ একটু ঘাবড়ে গিয়ে একটা ভয় মেশানো গলায় ডাকলো, পায়েল, কিন্তু তার গলা দিয়ে যেন আওয়াজ বেরোলো না। কেউ যেন সৌরভের গলার ভোকাল কর্ডটা চেপে ধরে রেখেছে। সৌরভ কি করবে এই মুহূর্তে সেটা বুঝে উঠতে না পেরে শরীরের সব শক্তি দিয়ে সে চিল্লিয়ে উঠে পায়েলকে ডাকলো। তার সঙ্গে জোরে জোরে দরজাটা ধাক্কা দিতে থাকলো। বেশ অনেকক্ষণ ধরে এই ডাকাডাকির পালা চলার পর যখন পায়েল ঘরের দরজা খুলল না, তখন সৌরভ ঠিক করলো সামনের ফ্ল্যাটে যারা থাকে তাদের একবার ডাকবে। এই ভেবে সবে মাত্র সৌরভ পিছন ঘুরে ঘর থেকে বেরিয়ে যাবে, অমনি পায়েলের ঘর থেকে একটা আর্তচিৎকার ভেসে এলো। সৌরভ কি করবে বুঝে উঠতে না পেরে ঠিক করলো ঘরের দরজাটা ভেঙে সে গিয়ে পায়েলকে উদ্ধার করবে। এমন সময় পায়েল আবার চিৎকার করে উঠল। ফ্ল্যাটের কলিং বেলটা বেজে ওঠাতে সৌরভ ছুটে গিয়ে দরজা খুলে দিল। দেখলো ওদের ফ্ল্যাটের উপর আর নিচের থেকে সবাই এই চিল্লামিল্লি শুনে ছুটে এসেছে এই ফ্ল্যাটে। সৌরভ তাদেরকে যতটা সম্ভব ছোট করে কি ঘটেছে বলতেই সবাই ঘরের ভিতর ঢুকে এলো। এবারে সবাই মিলে অবস্থা দেখে দরজা ভাঙার সিদ্ধান্ত নিল। এইভাবে সবাই মিলে বার কয়েক ধাক্কা মারার পর ঘরের দরজা ভেঙে খুলে গেল। সবার আগে ঘরের মধ্যে ঢুকলো সৌরভ, তার পেছন পেছন বাকিরা। ঘরের মধ্যে ঢুকে পায়েলের অবস্থা দেখে তাদের সবার চক্ষু স্থির হয়ে গেল। সবাই দেখলো পায়েল ঘরের এক কোণে বসে আর বিড়বিড় করে কি যেন দুর্বোধ্য ভাষায় কথা বলছে। কেউ সেই ভাষা জানে না। আরো বিষয় হলো পায়েলের হাতে একটা ছুরি, আর সেইটা দিয়ে পায়েল নিজের হাতে বেশ কয়েকবার আঘাত করেছে, যার ফলে সেখান থেকে রক্ত সারা ঘর ভেসে যাচ্ছে। সৌরভ কি করবে কিছু স্থির করতে পারছিল না। হঠাৎই পেছন থেকে একজন বলে উঠল, কেউ একজন ডাক্তার ডাক, না হলে ওকে বাঁচানো যাবে না। সৌরভ যখন পায়েলের গায়ে হাত দিল তখনই পায়েল জ্ঞান হারালো। সবাই মিলে ধরাধরি করে পায়েলকে, কিছুক্ষণের মধ্যেই পায়েল ঘুমিয়ে পড়ল। এবারে সবাই একে একে যে যার যার ফ্ল্যাটে চলে গেল। ডাক্তার অবশ্য তখনও বসেছিল। এরপর সৌরভ ডাক্তারকে তার প্রাপ্য টাকা দিতে গেলে ডাক্তার কোনো টাকা না নিয়ে বলল, না না, টাকা আপনাকে দিতে হবে না, আপনারা এখানে নতুন এসেছেন, মুশকিলে পড়েছেন, আপনাদের কাছ থেকে কি টাকা নেওয়া যায়? আপনি একটা কাজ করবেন, কালকে একবার আমার ডিসপেন্সারিতে এসে উনি কেমন আছেন সেটা জানাবেন, কেমন? তবে একটা ব্যাপার সৌরভ লক্ষ্য করলো, সেটা হলো ডাক্তার যখন এই কথাগুলো বলছে তখন তার চোখে মুখে কেমন যেন একটা ভয়ের ছাপ আছে। সৌরভ ব্যাপারটা লক্ষ্য তো করলো, কিন্তু এই ব্যাপারে ডাক্তারকে কোনো প্রশ্ন সে করলো না, শুধু সম্মতিসূচক মাথা নাড়ল। এরপর ডাক্তার ওখান থেকে চলে গেল। সেদিন রাত্রে আর পায়েল ঘুম থেকে উঠল না। পরের দিন সকাল ঠিক 9টা নাগাদ পায়েল ঘুম থেকে উঠল। পায়েল মাথা তুলতে গেলেই সৌরভ পায়েলের কাছে এসে বলল, আরে এখন উঠো না, তোমার শরীর খুব দুর্বল আছে, আজকের দিনটা একটু রেস্ট নিয়ে কাটিয়ে নাও, ঘরের বাকি কাজ আমি সামলে নিচ্ছি। কিন্তু পায়েল যেন কিছুই হয়নি। সে বলল, কেন, আমার কি হয়েছে? সৌরভ বুঝলো পায়েলের কিছুই মনে নেই। সৌরভ এবারে খানিক বানিয়ে বলল, আসলে কালকে যখন আমাদের বেড়াতে যাওয়ার কথা ছিল তখন তুমি ঘরের ড্রেস চেঞ্জ করতে গিয়ে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গিয়ে হাতে চোট পেয়েছিলে।
সেজন্য তোমাকে বলছি একটু রেস্ট নিতে, বুঝলে? পায়েল এই ঘটনা ঘটা শোনার পর আবার বিছানায় শুয়ে পড়ল। সেদিন আর কেউ অফিসে গেল না। সারাদিন সৌরভ পায়েলের শুশ্রূষা করতে লাগলো। একটু বেলা গড়াতে সৌরভ পায়েলের মাথার কাছে এসে পায়েলের সঙ্গে অনেক গল্প করতে লাগলো। একসময় পায়েল সৌরভকে জিজ্ঞাসা করলো, আচ্ছা সৌরভ, এই যে তুমি আমার জন্য আজকে অফিসে গেলে না, আমার যদি কালকে কিছু হয়ে যেত তাহলে তুমি কি করতে? সৌরভ পায়েলের মুখে তার নিজের একটা হাত দিয়ে চাপা দিয়ে বলল, পায়েল, কেন তুমি এইসব উল্টাপাল্টা কথা বলছো? তোমার আবার কি হবে? আর তাছাড়া তুমি জানো যে তুমি ছাড়া আমি একা বড় শূন্য, আমি তোমার কিছুই হতে দেব না। এই বলে সৌরভ পায়েলের কপালে একটা ছোট চুমু এঁকে দিল। পায়েল তার নিজের চোখ বন্ধ করে যেন এই আদর নিজের মধ্যে সযত্নে গুছিয়ে রেখে দিল। এবারে সৌরভ পায়েলকে বলল, দুপুরে কিছু খেতে তো হবে নাকি? চলো আজকে আমি রান্না করব, আর তুমি আমাকে বলে দেবে কিভাবে কি রান্না করতে হয়। পায়েল বলল, রান্না তো করবে, কিন্তু কি রান্না করবে? ঘরে তো কিছুই নেই। সৌরভ বলল, সব আছে, আমি সব নিয়ে এসেছি, এখন তুমি একটু সুপারভাইজ করো। চলো চলো। এর মধ্যেই পায়েল যখন সকালবেলা একটু ঘুমিয়ে পড়েছিল, সৌরভ তখন চটপট বেরিয়ে অল্প কিছু বাজার করে এনেছে। পায়েল এই কথা শুনে একটু মুচকি হেসে বিছানা থেকে উঠে নেমে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। সৌরভ একটা চেয়ার এগিয়ে দিয়ে রান্নাঘরের দরজার সামনে বসিয়ে দিল পায়েলকে। তারপর পায়েল ঠিক যেমন যেমন বলল, সৌরভ ঠিক তেমন তেমন করে রান্না করতে লাগলো। মাঝে মাঝে সৌরভ লক্ষ্য করলো পায়েল কেমন যেন অন্যমনস্ক হয়ে যাচ্ছে। সৌরভ আবার পায়েলকে ডেকে ইচ্ছে করে গল্প করতে আরম্ভ করলো। এইভাবে রান্না শেষ করে দুজনে স্নান করে যখন খেতে বসলো, তখন দুপুর প্রায় 1টা বেজে গেছে। তারা খেয়ে উঠে যেয়ে যার ঘরে গিয়ে শুয়ে পড়ল। বিকেলবেলায় ফ্ল্যাটের কলিং বেলটা বাজার আওয়াজে সৌরভ গিয়ে দরজাটা খুলে দিল। দেখলো দরজার সামনে বিজন দাঁড়িয়ে আছে। বিজনকে দেখে সৌরভ একটু হেসে বলল, আরে বিজন যে, কি ব্যাপার, কি মনে করে? আরে ভিতরে তো আসতে বল, নাকি বাইরে দাঁড়িয়ে উত্তর দেব? হেসে বলল বিজন। সৌরভ খানিকটা অপ্রস্তুতে পড়ে একটা আলগা হাসি দিয়ে বলল, ওই দেখ, ভুলে গেছি, আয় আয় ভেতরে আয়। এবারে বিজন ভেতরে আসে, চারিদিকটা ভালো করে দেখে বলল, বাহ, বেশ সুন্দর করে সাজিয়েছিস তো ফ্ল্যাটটা, বোঝাই যাচ্ছে না এটা সেই ফাঁকা ফ্ল্যাটটা। খুব সুন্দর, খুব সুন্দর। সৌরভ বলে, এটা পায়েলের চয়েস, ও যেখানে যেটা রাখতে বলেছে সেটা সেখানেই রাখা হয়েছে। তারপর বিজনকে একটা চেয়ারে দিয়ে বসতে বলে বিজন বসে। কই রে, পায়েলকে তো দেখতে পাচ্ছি না, কি ব্যাপার? সৌরভ এতক্ষণ ভাবছিল হয়তো কালকের ঘটনা জানতে পেরে বিজন এসেছে খবর নিতে, কিন্তু এখন বুঝতে পারলো বিজন কালকের ব্যাপারে কিছুই জানে না। সৌরভ খানিক চুপ করে ভাবছিল কি করা উচিত, মানে কালকের বিষয়টা বিজনকে বলা উচিত হবে কি। এমন সময় সৌরভকে চুপ থাকতে দেখে বিজন আবার প্রশ্ন করে, কি রে, কোনো প্রবলেম? সৌরভের জন্য বিজনের কথায় সম্বিত ফিরল, চমকে উঠে বলল, কই কিছু না তো। তখন বিজন বলল, যাকে, তুই যদি আমাকে নিজের লোক না ভাবিস তাহলে আর আমার কি করার আছে? তবে আমাকে বলে দেখতে পারিস, তাতে তোর হয়তো কোনো উপকার হলে হতে পারে। সৌরভ কিছুক্ষণ চুপ করে বসে রইল, তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল, বলল, তাহলে শোন। এবারে সৌরভ বিজনকে সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করল। বিজন সমস্ত ঘটনা শুনে খানিকক্ষণ মাথা নিচু করে যেন কিছু ভাবল। তারপর যখন কিছু বলার জন্য মাথা তুলল, তখন হঠাৎ করে হেসে বলল, আরে আজকে অফিসে যেতে পারিসনি তো? কি হয়েছে? মাঝে মাঝে একটু আধটু অসুবিধা তো হতেই পারে, তাই না? সৌরভ এই কথা শুনে অবাক হয়ে বিজনের দিকে তাকালো আর ভাবলো, হঠাৎ করে এসব কি বলছে বিজন? এই মাত্র তো সব ঠিক ছিল, এর মধ্যে কি উল্টাপাল্টা বলছে ছেলেটা। বিজন আবার বলে উঠল, আরে পায়েল, কখন এলে? শুনলাম তুমি পড়ে গিয়ে হাতে চোট পেয়েছ, তাই তোমাকে দেখতে এলাম। তুমি ঘুমাচ্ছিলে তাই তোমাকে ডাকিনি। এখন কেমন আছো? এবারে সৌরভের কাছে ব্যাপারটা পরিষ্কার হলো। তার মানে পায়েল সৌরভের পেছনে এসে দাঁড়ানোর জন্য বিজনের এইসব কথা বলতে বাধ্য হয়েছে। আসলে বিজন চায়নি এই কথাগুলো পায়েল জানুক। পায়েল হেসে উত্তর দিল, এখন অনেকটা ভালো।
আসলে কালকে যে কি হলো কিছুই বুঝতে পারলাম না। আসলে মানুষের শরীর যে কখন ভালো আর কখন খারাপ কিছুই বলা যায় না। পায়েলকে উদ্দেশ্য করে বিজন কথাগুলো বলল। সৌরভ পায়েলকে বলল, যাকে তুমি চলে এসেছো, এখন তুমি একটু বিজনকে কোম্পানি দাও, আমি চট করে চা করে নিয়ে আসি। বিজন বলল, আরে এইসবের আবার কি দরকার, থাক এখন। সৌরভ বলল, তাই হয় নাকি? তুই প্রথমবার এলি, একটু অন্তত চা তো খাবি নাকি? এবারে পায়েল বলল, তোমরা বসো বরং, আমি চা করে নিয়ে আসি। তাতে সৌরভ আর বিজন দুজনে একসঙ্গে না বলে ওঠে। পায়েল খানিক হকচকিয়ে গিয়ে এসে বসে পড়ে একটা চেয়ারে, আর সৌরভ রান্নাঘরে চা করতে আরম্ভ করে। পায়েল আর বিজন দুজনে অফিসের ব্যাপারে নানান কথা বলতে আরম্ভ করে। সৌরভ চা করে নিয়ে আসে, আর সবাই মিলে চা খেতে খেতে নানা রকম গল্প করতে থাকে। অবশেষে গল্প শেষে বিজন উঠে ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এরপর পায়েল আর সৌরভ আবার সেই গতানুগতিকভাবে সেই দিনটা অতিবাহিত করে। সেদিন আর সেই রকম কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটল না। রাত্রে ওরা খেয়ে শুয়ে পড়ল। আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ল। সৌরভ শুয়ে পড়ার পর আজকে আর ঘুম হলো না। শুয়ে শুয়ে সৌরভ চিন্তা করলো, আজকে রাত্রে যদি আবার সেই গানটাও শুনতে পারে, তাহলে আজকে গিয়ে দেখবে কেউ এই গানটা করছে। সেই মতে একটু পরে খুব সাবধানে ঘর থেকে বেরিয়ে ব্যালকনিতে যাওয়ার রাস্তাটা আজকে পরিষ্কার করে রাখলো, যাতে অন্ধকারে সাবলীলভাবে ওই ব্যালকনিতে যাওয়া যায়। এবারে সৌরভ ঘরে এসে আবার শুয়ে পড়ে। ঘরে শুয়ে সৌরভ ঘাপটি মেরে পড়ে থাকে। তার কান কিন্তু খুব সজাগ। হঠাৎ একটা আওয়াজ সৌরভের কানে আসে। আওয়াজটা খুব ভালো করে শোনার চেষ্টা করে সৌরভ। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর সৌরভ বুঝতে পারে একটা কারো কথা বলার আওয়াজ, কিন্তু কি যে বলছে সেটাই বুঝে উঠতে পারছে না সৌরভ। সে যেন এই ধরনের আওয়াজ কোথাও শুনেছে। খুব ভালো করে ভাবতে থাকে সৌরভ, এতটা ভুল হওয়ার তো কথা না। এবারে হঠাৎ তার মনে পড়ে এই আওয়াজ না, এগুলো কোনো শব্দ। হ্যাঁ হ্যাঁ, এগুলোই এগুলোই সেদিন পায়েলের মুখে শুনছিল সৌরভ। সৌরভের মনটা একটা অজানা আতঙ্কে কেঁপে ওঠে। সে চটপট বিছানায় উঠে বসে। হঠাৎ সৌরভের চোখ যায় দরজার সামনে পড়া একটা ছায়ার দিকে। বাইরের লাইট পোস্টের আলো এই জায়গায় প্রতিদিনই পড়ে, আর আজকের এই ছায়াটা আলো থেকেই তৈরি হয়েছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই আলোতে পরিষ্কার বোঝা যাচ্ছে কোনো এক মহিলা মূর্তি দাঁড়িয়ে আছে সেখানে, ওই ডাইনিং টেবিলের পাশে। সৌরভের সমস্ত শরীর যেন একেবারে দুর্বল হয়ে গেছে। সেই শরীরে যেন এক ফোঁটাও বল নেই। কেউ যেন ওই শরীর থেকে প্রাণ শক্তি এক নিমেষে শুষে নিয়েছে। সারা ফ্ল্যাটের বাতাস এতটাই ঠান্ডা বা শীতল হয়ে গিয়েছে যেন মনে হচ্ছে সে কোনো সুমেরু বা কুমেরু ইগলুতে বসে সময় কাটাচ্ছে। বাইরে হঠাৎ করে কোনো এক নিশাচর পাখি তার কর্কশ গলা ডেকে উঠল। নিমেষে সৌরভ একটা ঝাড়া মেরে উঠল, যেন কিছু দেখে সে অত্যন্ত আতঙ্কিত হয়ে উঠেছে। এই আতঙ্ক ঘন মুহূর্তে ঘরের লাইট জ্বালানো সব থেকে আগের কাজ, কারণ ঘরের অন্ধকার খানিকটা কেটে গেলে ভয় অনেকটা দূর সরে যায়। এই ভেবে সৌরভ ঘরের লাইটের সুইচ দিয়ে আলো জ্বালালো, কিন্তু লাইটটা বারবার দপদপ করে শেষে নিভে গেল। তারপর সৌরভ দিশেহারা হয়ে আরো বেশ কয়েকবার লাইটের সুইচটা টিপল, কিন্তু না, লাইট জ্বলল না। এখন কি করা উচিত? অবশেষে মোবাইলের টর্চটা জ্বালিয়ে ঘরের বাইরে পা রাখলো সৌরভ। তারপর সৌরভ দিশেহারা হয়ে আরো বেশ কয়েকবার লাইটের সুইচটা টিপল, কিন্তু না, লাইট জ্বলল না। এখন কি করা উচিত? অবশেষে মোবাইলের টর্চটা জ্বালিয়ে ঘরের বাইরে পা রাখলো সৌরভ। আস্তে আস্তে ফাঁকা ডাইনিং প্লেসের দিকে এগিয়ে গেল সে। মনের মধ্যে এক অজানা আতঙ্ক, যদিও তার নিজের থেকে পায়েলকে নিয়ে বেশি চিন্তা হচ্ছিল। হঠাৎ করে সৌরভ কারোর একটা গোঙানির আওয়াজ পেয়ে সেদিকে তাকাতেই যা দেখলো তাতে সৌরভের হৃৎপিণ্ড বুক চিরে বাইরে বেরিয়ে আসতে চাইল। সৌরভ স্পষ্ট দেখলো একজন নারী মূর্তি বাথরুমের ভিতরে বসে বিড়বিড় সেই দুর্বোধ্য ভাষায় কি যেন বলে চলেছে। বাথরুমের দরজাটা হাট করে খোলা থাকায় ব্যাপারটা দেখতে খুব একটা অসুবিধা হলো না সৌরভের। সৌরভ কি করবে বুঝে উঠতে পারছিল না। সে একবার পায়েলের ঘরের দিকে ভালো করে চোখটা বুলিয়ে নিল। দেখলো পায়েলের ঘরে দরজাটা আটকানো আছে, তার মানে পায়েল ঘরের মধ্যে ঘুমোচ্ছে। সৌরভ বুঝতে পারে যে ভাষা হোক না কেন, এখানে একটা কথাই বারবার বলা হচ্ছে। হঠাৎ করে সৌরভের মাথায় একটা আইডিয়া খেলে যায়। তার মনে হয় হয়তো এই দুর্বোধ্য ভাষার মধ্যেই আছে
এই রহস্যের চাবিকাঠি। সেজন্য তাড়াতাড়ি করে হাতের মোবাইলটা বার করে সেই দুর্বোধ্য ভাষাটা রেকর্ড করে নেয় সে। একটা পর্যায়ে সে সৌরভ মোবাইলের রেকর্ডারটা রেকর্ড করতে করতে বেশ কিছুটা এগিয়ে গিয়েছিল। হঠাৎ করেই আওয়াজটা বন্ধ হয়ে গেল। সৌরভ মোবাইলটা উঁচু করে ধরলো। সেই মোবাইলের আলোতে সে স্পষ্ট দেখলো সেই নারী মূর্তি নিজের মুখ উঁচু করে তার দিকেই তাকিয়ে আছে। সৌরভের সেই মুখ দেখার পর আর বুঝতে বাকি থাকলো না সেই মুখ কার। আসলে সেই মুখ পায়েলের। কিন্তু সেটা কি করে সম্ভব? পায়েল তো এখনো নিজের ঘরে ঘুমোচ্ছে। সে নিজের চোখে দেখেছে পায়েলের ঘর ভিতর থেকে বন্ধ। এত কিছু ভাবতে ভাবতে সৌরভের মাথাটা যেন কেমন করে উঠল। চোখের সামনে সব কেমন যেন নিকষ কালো অন্ধকারে ঢেকে গেল। তারপরে আর কি হয়েছে সৌরভ কিছুই বুঝে উঠতে পারল না। পরের দিন সৌরভ চোখ খুলে নিজেকে নিজের ঘরের বিছানায় আবিষ্কার করল। পায়েল পাশে বসে আছে। তার মুখ কেমন যেন পাংশু বর্ণ আছে। সৌরভ উঠে বসার চেষ্টা করলো, কিন্তু মাথায় একটা ব্যথা অনুভব করায় আবার শুয়ে পড়ল। পায়েল জিজ্ঞাসা করলো, কি হয়েছিল তোমার? সৌরভ বলল, কই, আমার তো কিছু হয়নি। কেন? তাতে পায়েল যা বলল সেটা খানিক এরকম। সকালবেলায় পায়েল ঘুম থেকে উঠে যখন বাথরুমে যাচ্ছিল, তখন সৌরভকে বাথরুমের দরজার সামনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। ভয়ে চিৎকার করতেই পাশের ফ্ল্যাটের থেকে সবাই এসে ধরাধরি করে সৌরভকে ঘরে নিয়ে যায়। সৌরভকে কালকে রাতের ঘটনা মনে আছে, কিন্তু পায়েল জিজ্ঞাসা করলেও সৌরভ কিচ্ছুটা বলল না। পায়েল আর কিছু জিজ্ঞাসাও করল না। হোটেল থেকে খাবার নিয়ে এসে সৌরভ আর পায়েল খেয়ে নিল। পায়েল আজকে বাইরে যেতে বারণ করেছিল, কিন্তু তবুও সৌরভ জোর করে বাইরে গিয়ে খাবার নিয়ে এলো। দুপুরবেলায় সৌরভ নিজের ঘরে শুয়ে হেডফোন দিয়ে কালকের রেকর্ড হওয়া আওয়াজটা বোঝার চেষ্টা করছিল, কিন্তু না, কিছুই উদ্ধার করতে পারল না সৌরভ। এবার হঠাৎ করে কি করবে ভাবতে গিয়ে বিজনের কথা মনে পড়ল। ফোনটা করেই ফেললো বিজনকে, কারণ এই মুহূর্তে একমাত্র বিজনই পারে তাকে সাহায্য করতে। বিজন ফোন ধরে বলল, হ্যাঁ বল। সৌরভ বিজনকে কালকে রাত্রে ঘটে যাওয়ার সমস্ত ঘটনা বলল। বিজন সমস্ত ঘটনা খুব শান্তভাবে শুনে বলল, সৌরভ, আমার মনে হয় তোদের এই ফ্ল্যাটটা একেবারেই স্বাভাবিক না। তোদের একটু সাবধান হওয়া দরকার। সৌরভ বিজনের কথা শুনে যেন আরো একটু ভয় পেয়ে গেল। কোনো রকমে নিজের ভয় নিজের মধ্যে লুকিয়ে রাখার বৃথা চেষ্টা করে বিজনকে সে জিজ্ঞাসা করেই বসলো, তার মানে তুই কি বলতে চাইছিস? বিজন বলল, শোন, সব কথা ফোনে বলা যাবে না। তুই একবার আমার বাড়িতে আয়, সব কথা সেখানেই হবে। সৌরভ বলল, কিন্তু পায়েলকে একা রেখে কি করে যাব? তুই বরং আমাদের এখানে আয়। বিজন বলল, হুম, ওখানে হবে না, তুই চলে আয়, এখানে সব কথা হবে। আর তাছাড়া পায়েলের সামনে সব কথা বলা যাবে না। অগত্যা সৌরভ কোনো উপায় না পেয়ে বিজনের বাড়ি যাবে বলে মনস্থির করলো। আবার পায়েলকে এই অবস্থা একা ঘরে রেখে যেতে তার মন চাইছিল না, কিন্তু কোনো উপায় না পেয়ে অবশেষে পায়েলকে একা ঘরে রেখে যেতে সে বাধ্য হলো। বিছানা ছেড়ে উঠে খুব ধীর পায়ে পায়েলের ঘরে গিয়ে সৌরভ বলল, এই পায়েল, বলছি আমি একটু বাইরে যাব, একটা কাজ আছে। তোমার একা থাকতে কোনো প্রবলেম হবে না তো? পায়েল একটু হেসে বলল, আমার আবার ভয় কিসের? তুমি সাবধানে যাও। আর আজকে না গেলে কি হতো না? তোমার শরীরের অবস্থা তো খুব একটা ভালো না, এখনো চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে তুমি ভিতরে ভিতরে খুব দুর্বল আছো। এই কথাগুলো শোনার পর সৌরভ যেন মনে মনে খানিকটা দুর্বল হলো, আর দুঃখ পেল এই ভেবে যে পায়েল এখন কত স্বাভাবিক, কিন্তু সে নিজেও জানে না তার সঙ্গে প্রতিনিয়ত কি ঘটে যাচ্ছে। গত কয়েকদিন ধরে যে আদিভৌতিক ঘটনা পায়েলের সঙ্গে ঘটছে, তার বিন্দু বিসর্গ আজ করতে পারছে না এই সরল মেয়েটা। আর সেই ঘটনা ঘটার জন্য সৌরভ নিজেকে নিজেই দোষী করতে আরম্ভ করলো, কারণ পায়েল তো তার কথা অনুযায়ী এখানে এসেছিল। আবার পায়েলকে এই ফ্ল্যাটটা সৌরভই দেখে দিয়েছিল। এইসব ভেবে সৌরভ নিজেকে প্রতিজ্ঞাবদ্ধ করলো যেভাবেই হোক পায়েলকে অভিশাপ থেকে সে মুক্ত করবেই। সৌরভ বিজনের বাড়ি এসে কলিং বেলটা টিপতেই সে এসে দরজাটা খুলে দিল। সৌরভ বাড়িতে ঢুকে বিজনের ঘরে গিয়ে বসলো। সৌরভের চোখ মুখ দেখে বিজন খানিকটা সাহস জোগানোর স্বরে বলল, আরে চিন্তা করিস না, কিচ্ছু হবে না, আমরা দুজন মিলে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করব। শোন, আগে তোকে একটা কথা বলি। সৌরভ উদাসভাবে বিজনের মুখের দিকে তাকিয়ে থাকলো।
বিজন বলতে আরম্ভ করলো, আমার যেটা মনে হয় সেটা হলো ওই ফ্ল্যাটে যা কিছু ঘটছে তা বিজ্ঞান দিয়ে বিচার করলে হবে না। মানে বলতে চাইছি, তোদের সঙ্গে, বিশেষ করে পায়েলের সঙ্গে যা কিছু ঘটে চলেছে তার সঙ্গে প্যারানর্মাল অ্যাক্টিভিটির কিছু যোগ আছে। তাই যারা প্যারানর্মাল অ্যাক্টিভিটি নিয়ে কিছু বলতে পারবে তাদের সঙ্গে যোগাযোগ করাটাই মনে হয় ভালো হবে। কি বলিস তুই? এবারে সৌরভ বলে, সে তো না হয় বুঝলাম, কিন্তু সেরকম লোক পাবো কোথায়? তুই কি এরকম কাউকে চেনা আছে যার কাছে গেলে আমরা সাহায্য পেতে পারি? হ্যাঁ আছে বই কি, বলে বিজয়। আরো বলে, আমার এক মাসতুতো দাদা আছে, এমনিতে কিছু একটা করে না, তবে এই ভূত প্রেত বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি ব্যাপারে সে বিশদ জ্ঞান আছে। এমনকি শুনেছি অল্প বিস্তর তন্ত্রমন্ত্র জানে। আমার মনে হয় ওর কাছে গেলে আমরা কিছু একটা সাহায্য হয়তো পেতে পারি। সৌরভ বলে, তাহলে আর দেরি করিস না, এখনই চল তোর দাদার কাছে। দুজন দেরি না করে তখনই চটপট রেডি হয়ে বেরিয়ে পড়ে দাদার বাড়িতে। তাদের সাথে এরপরে কি হয়েছিল জানতে অপেক্ষা করতে হবে পরবর্তী পার্টের জন্য। গল্পটি ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পরবর্তী পার্টটি খুব তাড়াতাড়ি আসতে চলেছে।